সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা, আমার সঙ্গে রয়েছে আমার সহ সঞ্চালিকা অনন্যা। এই মুহূর্তে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। জমজমাট বুধবার, আজ ধর্ণা মঞ্চে সামিল হয়েছেন রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে রয়েছে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরভা হাসদা, এছাড়াও আরো অনেক নেতা নেতৃত্ব। এবং আজকে এই যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণার মূল যে লক্ষ্য, সেই মূল লক্ষ্য হচ্ছে বঞ্চনা। কেন্দ্রীয় যে বঞ্চনা, সেই কেন্দ্রীয় বঞ্চনার জন্যই কিন্তু এই ধর্ণা মঞ্চে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ধর্ণা মঞ্চ চলবে প্রায় 30 ঘন্টা। এবং আপাতত যেমনটা জানা গেছে, এই সব এখন অবধি এই ধর্ণা মঞ্চ প্রায় 11 ঘন্টা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী 10 ঘন্টা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চ কাল ঠিক 6টা পর্যন্ত করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনন্যা, একদমই সুপর্ণা, তুমি যেমনটা বললে আমরা দেখতে পাচ্ছি যে 10 ঘন্টা হয়ে গিয়েছে এই ধর্নার। আজ সকাল 12টা থেকে কিন্তু আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে এই ধর্ণা কর্মসূচির সূচনা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 29 তারিখ অর্থাৎ আজ তিনি ধর্ণায় বসবেন। আর সেই মতোই আজ দুপুর 12টায় কিন্তু এই ধর্ণা কর্মসূচি শুরু হয়ে যায়। আর তারপর থেকেই যত বেলা গড়িয়েছে আমরা দেখেছি একে একে তৃণমূল নেতৃত্ব, মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, একে একে তৃণমূল নেতৃত্বরা কিন্তু ধর্ণা মঞ্চে ক্রমাগত জমায়েত হয়েছেন। সেখানে আমরা দেখেছি যে সারা দিন ধরে মমতার লেখা কবিতা সুর দিয়ে গানের আকারে চালানো হয়েছে। এবং সেখানে কিন্তু একাধিক প্রতীকী প্রতিবাদের ছবিটাও আমরা কিন্তু সারা দিন ধরে দেখেছি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সিলিন্ডারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ থেকে একটা ওয়াশিং মেশিনকে মঞ্চে তুলে সেখানে কাপড় কেচে সেটা একটা প্রতীকী প্রতিবাদ করা হয়েছে, যেখানে তারা বোঝাতে চাইছিলেন যে বিজেপিতে নাম লেখালেই সবার সব দোষ ধুয়ে গিয়ে সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে এবং একটি ক্লিন চিট পেয়ে যাচ্ছেন তারা। এমনই কিন্তু বিভিন্ন ধরনের প্রতীকী প্রতিবাদ আমরা সারা দিন ধরে দেখেছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই 10 ঘন্টা অতিক্রম হয়ে গেছে এই ধর্ণা কর্মসূচির। এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সারা দিন ধরে একটা কড়া নিরাপত্তা বলয় কিন্তু অটুট রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন হাই প্রোফাইল নেতা মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী কিন্তু ধর্ণা মঞ্চে রয়েছেন, সেই কারণেই কিন্তু একটি কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ধর্ণা কিন্তু অব্যাহত রয়েছে। মাঝে কিছুক্ষণের বিরতি নিলেও ফের কিন্তু ধর্ণা মঞ্চে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সেখান থেকে তার খেলা হবে স্লোগান এবং অখিলেশের সাথে হাত ধরে উত্তরপ্রদেশে খেলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই অনন্যা, যেমনটা তুমি বললে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাত্র, যুব, কিষাণ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন সবাইকে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে, এরকমই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বলেছেন। এবং দেশের গরিব মানুষের স্বার্থে এই বিজেপিকে সরাতেই হবে কুর্সি থেকে, এমনটাও কিন্তু মন্তব্য করেছেন তিনি। রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে ফের পদ্ম শিবিরকে চাঁচা চলা ভাষায় আক্রমণ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে 24 লোকসভা ভোটে বিজেপিকে সরাতে দেশের সমস্ত বিরোধী দলের কাছে জোট বেঁধে লড়াইয়ের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রাপ্য টাকা থেকে শুরু করে এবং আবাস যোজনা তার প্রতিবাদ জানিয়েছে। এবং কেন্দ্রের বিরুদ্ধে যে কেন্দ্র যে বঞ্চনা করছে বারংবার রাজ্যকে, তারও প্রতিবাদ জানিয়েছে। এবং তারই প্রতিবাদে কিন্তু রেড রোডে দুদিনের ধর্ণায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এদিন বিজেপির বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে দেখা গিয়েছে তাকে। তার সব দাবি পায়ের তলায় মাটি সরছে বিজেপির। স্বাস্থ্য ভালো নেই এনডিএ জোটের, মানুষের কথা ভেবে বিজেপির বঞ্চনার শিকার হয়ে হাত ছাড়ছে শরিক দলগুলি। এবং আর সেই কারণেই কিন্তু ইডি সিবিআই দিয়ে বিরোধী দলগুলিকে ভয় দেখানো হচ্ছে। এদিকে ওদের এনডিএ জোটের স্বাস্থ্য ভালো নেই। এবং যেমনটা জানা যাচ্ছে আজকেই রেড রোডের সবার পার্শ্ববর্তী কিন্তু প্রায় 1 কিলোমিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাত্র যুব সমাজকে নিয়ে, ছাত্র যুব সংগঠন তাদেরকে নিয়েও কিন্তু একটি সভা করেছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
কোথাও কিন্তু সেখান থেকে একাধিক ভাষায় চাচাচোলা ভাষায় বিজেপিকে কিন্তু তোপ দেখেছেন এবং সেখানে তার সভা শেষ করে তিনি কিন্তু যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা মঞ্চে এবং সেখানে যোগ দিয়ে কিন্তু তারা ধর্ণা শুরু করে ধর্ণা চালিয়ে যাচ্ছেন এবং সেই ধর্ণা কিন্তু ইতিমধ্যে 10 ঘন্টা অতিক্রম করে ফেলেছে এবং যেমনটা জানা যাচ্ছে প্রায় 30 ঘন্টা কিন্তু এই ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী ধর্ণাতে সামিল থাকবে বলেই জানা গিয়েছিল এবং এই ধর্ণাতে দেখতে পাচ্ছেন যে বহু মানুষ কিন্তু সেখানে উপস্থিত রয়েছে এবং মুখ্যমন্ত্রীর গান লেখা গান সেই গান সেখানে চলছে এবং বিভিন্ন প্ল্যাকার্ড টাঙানো রয়েছে সেখানে, যেমন গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি এবং এই যে আবাস যোজনা টাকা দিচ্ছে না কেন্দ্র এবং 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, বারংবার কেন এই টাকা থেকে কেন্দ্রকে বঞ্চিত হতে হচ্ছে সেই বিষয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসেছে। ইতিমধ্যেই কিন্তু 30 ঘন্টার মধ্যে 10 ঘন্টা 21 মিনিট অতিক্রান্ত করে গিয়েছে এই ধর্ণা মঞ্চ। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা মঞ্চে আমরা দেখেছিলাম বিরোধীরাও কিন্তু তোপ দেখেছেন এবং যেমনটা দেখেছিলাম গতকাল কিন্তু দেব প্রশ্ন তুলেছিল যে বারংবার কিন্তু রাজ্যকে বঞ্চিত হতে হচ্ছে আবাস যোজনা এবং অন্যান্য এই যে আবাস যোজনা বা 100 দিনের কাজে, সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা আজকে মন্তব্য করেছেন যে এই যে 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা খরচা হচ্ছে সেই হিসাব রাজ্য ঠিকমতো দিতে পারছে না। অনন্যা, একদমই সুবর্ণা, তুমি যেমনটা বললে আজ কিন্তু ধর্ণা মঞ্চ থেকে বিভিন্ন বিরোধী দলগুলিকে বিজেপি সিপিআইএম কে কিন্তু তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় কিন্তু একইভাবে আমরা দেখতে পেয়েছি যে উঠে এসেছে চিরকুটে চাকরির প্রসঙ্গ। যেমনটা উনি বলেছেন যে ওদের ফাইল খুঁজলে পাবেন না, ফাইলগুলি হয় পুড়িয়ে দিয়েছে নয় সরিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু ধর্ণা মঞ্চ থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে কিন্তু সিপিআইএম কে রীতিমতো চোর ডাকাত বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ডিএ আন্দোলনকারীদেরও কিন্তু তোপ দেখেছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। একদমই অনন্যা, কয়েকদিন আগেই কিন্তু হয়েছে বন্ধ এবং দফায় দফায় চলছে কর্মবিরতি। প্রাপ্য ডিএর দাবিতে লাগাতার আন্দোলনে সামিল হয়েছে সরকারি চাকরিজীবীদের একাংশ, একটা বড় অংশ কিন্তু এই লাগাতার এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে সামিল হয়েছে। এবার সেই আন্দোলনকারীদেরই চোর ডাকাত বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে দুদিনের এই ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এদিন বিজেপিকে তুলনা করতে গিয়ে এক হাত নিয়েছেন সিপিআইএম কেও। তিনি জানিয়েছেন যে চোর ডাকাতগুলি চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে ডিএ ওখানে বসেছে এবং তাদের কাছে আমাকে জ্ঞান শুনতে হবে, সব চোর ডাকাত। পাল্টা টোপ দেখেছে কিন্তু আন্দোলনকারীরাও, তারাও কিন্তু জানিয়েছে যে চিরকুটের অভ্যাস আসলে ওর ভালো আছে, তাই বিধানসভায় 3% ডিএ ঘোষণা চিরকুটে করেছিলেন। উনি যে চাপে পড়েছেন বোঝা যাচ্ছে, তাই নিজের সরকারি কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, সচিবালয়ে একাংশের কর্মীকে চোর ডাকাত বলেছেন এবং এই সব কথা যত বলেন ততই মঙ্গল। তার আশেপাশে যারা থাকেন তারাই চিরকুটে চাকরি পান, আমরা নয়। এদিকে মমতার নির্দেশে কিন্তু বাম আমলের নিয়োগ দুর্নীতির ময়নাতদন্তে ব্যস্ত তৃণমূল নেতারা। পঞ্চায়েতের আগে বাম দুর্নীতির শ্বেতপত্র সামনে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শেষ মন্ত্রী পার্থ ভৌমিক। অর্থাৎ যেটা বলা যায় যে এই যে চিরকুটে দুর্নীতি এবং এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির কথা প্রকাশ্যে আসার পরেই কিন্তু তৃণমূল সরকার কিন্তু এই চিরকুটে দুর্নীতির কথা তুলে এনেছে বলাই যেতে পারে। অনন্যা, একদমই সুবর্ণ, তুমি যেমনটা বললে সরকারে তিনি রয়েছেন 12 বছর আর দলের সঙ্গে তার সম্পর্ক 25 বছরের, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তিনি সরকারে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন 12 বছর আর দলের সঙ্গে তার সম্পর্ক 25 বছরের। বুধবার যখন বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পরিচয়ে ধর্ণা মঞ্চে বসেছেন, তখন সেই পুরনো সম্পর্কের ইঙ্গিত টেনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন। তৃণমূল নেত্রী এদিন বলেছেন আমার দল ক্ষমতায় আছে, তার মানে মানুষের কাছে আমাদের দলের দায়বদ্ধতা আছে, সরকারের থেকেও আমার সৃষ্টি করা দল আমার কাছে অনেক বড়। এদিনের ধর্ণা মঞ্চ থেকে কিন্তু এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তার দল তার কাছে বড় তার ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্ণা মঞ্চে তিনি এও বলেছেন যে আমার গর্ব, এই মাটিতে এই দল তৈরি করেছেন আপনারা সরকার তৈরি করার জন্য।
সকালেও অবশ্য এই একই প্রশ্নের জবাব কিন্তু দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে রেড রোডের ধর্নায় মুখ্যমন্ত্রী হিসাবে উপস্থিত থাকার কথা এর আগে ঘোষণা করেছিলেন মমতা, কিন্তু বুধবার দেখা যায় যে মমতা ধর্না মঞ্চে রয়েছে তৃণমূলের প্রতীক। সঙ্গে সঙ্গে বিরোধীরা কিন্তু এই প্রশ্নের সরব হন, কেন ধর্না মঞ্চে তৃণমূলের প্রতীক রয়েছে? তিনি যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে ধর্নায় বসেছেন। প্রশ্ন ওঠে, মমতা যখন মুখ্যমন্ত্রী হিসাবে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছেন তখন তার মঞ্চে তৃণমূলের লোগো কেন থাকবে? বরং বাংলা সরকারের বিশ্ব বাংলার প্রতীক থাকলেও তাও মানা যেত, এমনটাই কিন্তু বিরোধীরা বলেছিলেন। সকালে মঞ্চে এই প্রশ্নটির উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই ছিল ধর্না মঞ্চে জনতার উদ্দেশ্যে বলা মমতার প্রথম বার্তা। এবং মমতা যেটা বলেছেন যে আমি বিজেপির মতো সরকারি অর্থ অপচয় পছন্দ করি না, তাই এই অনুষ্ঠানটি দলেরই, এমন কথাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একেবারে অনন্যা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল সেই সভাতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম হুঁশিয়ারি দিয়েছে বিজেপিকে কটাক্ষ করে এরকমও বলেছেন যে তিনি দরকার হলে দিল্লিতে গিয়ে ধর্নায় বসবেন এবং দিল্লিতে গিয়ে ধর্নায় বসে তাদের যে প্রাপ্য হক এবং সাধারণ মানুষের যে প্রাপ্য হকের টাকা, সেই টাকা দরকার হলে তারা ছিনিয়ে নিয়ে আসবেন, এমনও কিন্তু কথা বলেছেন। এবং তিনি কিন্তু সরাসরি তোপ দেখেছেন প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রী এই যে এবং তিনি প্রধানমন্ত্রীর দিকে তোপ দেখে তিনি রাহুল গান্ধীর যে সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে সেই সাংসদ পদ খারিজ হওয়া প্রসঙ্গেও তিনি মন্তব্য করেছেন। তিনি একেবারেই কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন যে রাহুল গান্ধী যে মোদী সরকারকে, মোদীর যে পদবি, সেই পদবিকে নিয়ে যে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের জারি কিন্তু রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। তিনি রাহুল গান্ধীর এই মন্তব্যকে অবশ্যই প্রশ্রয় দিচ্ছেন না, কিন্তু এই যে বিজেপি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার পেছনে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তিনি প্রতিবাদ জানাবেন। এমনও কিন্তু এসটি সমাজকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী, সেই ক্ষেত্রে কিন্তু তিনি তারও প্রতিবাদ জানাবে বলেছেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এছাড়াও তিনি বিজেপিকে একাধিক ইস্যুতে কিন্তু তোপ দেখেছেন এবং সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চে যান, সেখানে যোগ দিয়েছেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তাদের ধর্না কিন্তু চলছে এবং ধর্না মঞ্চে কিন্তু ব্যারিকেড দিয়ে একেবারে ঘিরে ফেলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী সেখানে বসে রয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বীরভা হাসদা, তারপর ফিরহাদ হাকিম, রায়গঞ্জের বিধায়ক ইন্দ্রলীন সেন, এছাড়াও একাধিক নেতা নেত্রীরা কিন্তু তাদের এই ধর্না মঞ্চে সামিল হয়েছেন। এবং এই যে ধর্না, শুধুমাত্র এই ধর্নার সাধারণ মানুষের কথা ভেবেই এই যে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, সেই বঞ্চনা থেকে কিন্তু বঞ্চনার জন্যই কিন্তু এই ধর্নাতে সামিল হয়েছেন তারা। একদিকে যদি দেখা যায় এই যে কেন্দ্রীয় বঞ্চনা, সেই কেন্দ্রীয় বঞ্চনার জন্য রাজ্য রাজনীতির কেন্দ্র রাজ্যের যে একটা টানাটানি চলছে, সেই টানাটানিতে কিন্তু শুধুমাত্র রাজ্যের যে সমস্যা হচ্ছে, রাজ্যের যে ক্ষতি হচ্ছে এমনটা কিন্তু নয়, সেই ক্ষতি কিন্তু হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষের, আম জনতার। কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, সেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই কিন্তু তারা প্রত্যেকটা ইস্যু টেনে নিয়ে আসছে সাধারণ মানুষের কথা ভেবে। কিন্তু সেক্ষেত্রে এই যে বঞ্চনা হচ্ছে, বারংবার যে বঞ্চনা দেখা যাচ্ছে এবং রাজ্য যে বঞ্চনার অভিযোগ তুলছে প্রধানমন্ত্রীর সরকারের বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যা, সেই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলার মানুষকে। এবং অভিষেক আজকে সভাতে এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন। সেই রাস্তাশ্রী প্রকল্পকেও কেন্দ্র করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর যে সড়ক যোজনা, প্রধানমন্ত্রীর সড়ক যোজনা হওয়া উচিত নাকি বাংলা সড়ক যোজনা হওয়া উচিত, এরকমও কিন্তু মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যা হবে বাংলার মানুষের জন্য হবে, বাংলার মানুষের কথা ভেবে হবে। অনন্যা, একদমই সুপর্ণা, কিন্তু দেখো পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচি, আমরা জানি যে সিঙ্গুর আন্দোলন দিয়েই কিন্তু ক্ষমতায় এসেছিল এই তৃণমূল সরকার এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ হয়ে উঠেছিলেন, বাংলার মুখ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে পঞ্চায়েত ভোটের আগে আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর ধর্ণা কর্মসূচি। বিজেপি কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে যেতে পারে এই দুদিনের ধর্ণা কর্মসূচিতে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে 30 ঘন্টার এই ধর্ণা কর্মসূচি আজ দুপুর 12টা থেকে এই ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে এবং তারপরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কিন্তু দফায় দফায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তিনি আক্রমণ শানিয়েছেন ডিএ আন্দোলনকারীদের, তেমনি অন্যদিকে নিশানা করেছেন বিজেপি এবং সিপিআইএমকেও। একাধিক ইস্যুতে তাদেরকে নিশানা করা হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে যেমন
বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন যে 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না, এছাড়াও মূল্য বৃদ্ধি এবং একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিপিআইএমকে কিন্তু তোপ দেখেছেন চিরকুটে চাকরির দোহাই দিয়ে, এবং তিনি কিন্তু এই চিরকুটে চাকরি নিয়ে সরব হয়েছেন এর আগেও, কিন্তু আজ ডিএ মঞ্চ থেকে আমরা দেখলাম যে আবারও কিন্তু এই চিরকুটে চাকরি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক প্রতীকী প্রতিবাদের চিত্র কিন্তু আমরা সারাদিন এই ধর্ণা মঞ্চে দেখতে পেয়েছি, যেখানে কিন্তু প্রথমেই একটি সিলিন্ডারের কাট আউট দিয়ে ধর্ণা মঞ্চকে সাজানো হয়েছিল এবং সেই সিলিন্ডারের গায়ে লেখা রয়েছে বলো কি হে নন্দলাল, এবং গ্যাসের মূল্যও কিন্তু সেখানে লেখা রয়েছে। এবং আপনারা জানেন যে গতকালই কিন্তু সিঙ্গুরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সেখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নন্দলাল বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন ধর্ণা মঞ্চেও দেখা গেল সেই সিলিন্ডারের কাটআউটের গায়ে লেখা রয়েছে বলো কি হে নন্দলাল, গ্যাসের দামটাও লেখা রয়েছে সেই সঙ্গে। অর্থাৎ মূল্য বৃদ্ধি নিয়ে একটি প্রতীকী প্রতিবাদ, তার পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের নিশানা, তাদেরকে চোর ডাকাত বলে মঞ্চ থেকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে পঞ্চায়েত ভোটের আগে যে একাধিক ইস্যু তৃণমূল কংগ্রেসকে অনেকটাই কোণঠাসা করে দিচ্ছিল, সেই একাধিক ইস্যুতেই কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আর বুধবার থেকেই কিন্তু এর সূচনা হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই ধর্ণা কর্মসূচি, তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি শহীদ মিনারে প্রথম তৃণমূলের ছাত্র যুব সমাবেশ। অর্থাৎ ছাত্র এবং যুব দুটি সংগঠনকে একসাথে নিয়ে কিন্তু এই প্রথম তৃণমূলের সমাবেশ ছিল। সেখানে নেতৃত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই কর্মসূচি শেষ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিএ ধর্ণা মঞ্চে এসে যোগ দিয়েছেন। ফলে সারা দিন ধরে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের হাই প্রোফাইল নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা, বিভিন্ন নেতারা কিন্তু সারা দিন ধরেই এসে যোগদান করেছেন। যেমন ফিরহাদ হাকিমকে আমরা আজকে মঞ্চে দেখতে পেয়েছি, অন্যদিকে দেখতে পেয়েছি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে, পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, শশী পাঁজা এবং একাধিক তৃণমূল নেতৃত্বকে। আর সারা দিন ধরে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দফায় দফায় আক্রমণ শানিয়েছেন বিরোধীদের এবং নিশানা করেছেন ডিএ আন্দোলনকারীদেরও। অর্থাৎ যে ইস্যুতে পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেস, সেই ইস্যুগুলি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী রীতিমতো সরব হয়েছেন এবং তৃণমূলের কি বার্তা, সেই বার্তা কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়েছেন, তিনি প্রথমে জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে এবারে ধর্নায় বসেছেন তিনি, কিন্তু যেহেতু মঞ্চে তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহার করা হয়েছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আর সেখানেই উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি সরকারের টাকা নষ্ট করতে একেবারেই আগ্রহী নন, সেই কারণে এই কর্মসূচি একেবারেই দলীয় কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। সুপর্ণা, একেবারেই দেখো, শুধুমাত্র তাই নয়, এই ধর্ণা মঞ্চে কিন্তু বিরোধীদের ঐক্যের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে কিন্তু পঞ্চায়েত ভোট, এমনটাও নয়, 2024-এ কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে এবং সেই লোকসভা নির্বাচনে অখিলেশ, লালু যাদব এবং একাধিক যে বিরোধী দলগুলি রয়েছে, সেই বিরোধী দলগুলিকে কিন্তু একেবারে জোটের কথা বলেছে। জোট করে কিন্তু তারা, অর্থাৎ এই যে বিরোধী দলগুলিকে একসাথে ঐক্যের বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চ থেকে। সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে একেবারে কিন্তু বিজেপিকে কোণঠাসা করতেই কিন্তু এইরকম একটি উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি এমনটাও জানিয়েছেন যে বারংবার দেখা যাচ্ছে যে ইডি সিবিআই কে পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং এছাড়াও তিনি কিন্তু এমনটাও মন্তব্য করেছেন বাড়ির মেয়েদেরকেও বাদ দেওয়া হয়নি। বাড়ির মেয়ে, ছেলে, ছোট সবাইকে কিন্তু ইডি সিবিআই পেছনে লাগছে এবং তাদেরকে কিন্তু জেরার মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে বিজেপিকে কিন্তু তোপ জানিয়েছে এবং তোপ শানিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাও বলেছেন যে বিরোধী দলগুলি একসঙ্গে যদি জোট হয় তবেই কিন্তু বিজেপিকে কোণঠাসা করা যেতে পারে এবং সেটা কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে। আর সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এই যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চ কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধুমাত্র আজ এই
মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ শুরু হয়েছে এরকমটা কিন্তু নয়। একাধারে কিন্তু শহীদ মিনারে ছিল অভিষেকের সভা, অন্যদিকে ছিল বিজেপির সভা এবং ডিএ আন্দোলনকারীরা যারা লাগাতার ধর্ণা মঞ্চ তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের পাশাপাশি আজকেও কিন্তু তাদের এই আন্দোলন জারি রেখেছিলেন এবং অর্থাৎ বলা যেতে পারে আজ এবং কাল এই দুদিন কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং এই দুদিন কিন্তু বিশালভাবে জমজমাট হতে চলেছে। কারণ এই রকম ধর্ণা এবং এই যে সভা, এই সভা কিন্তু এত বছর বাংলা এর আগে কখনো দেখেনি। অর্থাৎ বলা যেতে পারে আজ ছিল বুধে ছিল রাজনীতির রাজ্যটুক, একদিকে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাদের এই দুটি সভা এবং ধর্ণার দূরত্ব ছিল মাত্র 1 কিলোমিটার এবং এই 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু তাদের ধর্ণা মঞ্চ ছিল এবং অভিষেকের সভা ছিল এবং অন্যদিকে অভিষেকের সবার পাশাপাশি অভিষেকের সবার পাশেই ছিল ডিএ আন্দোলনকারীদের আন্দোলন এবং তাদেরও কিন্তু তারা আন্দোলন চালাচ্ছে লাগাতার এবং তাদেরকে কিন্তু এই আন্দোলন করতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তারাও কিন্তু আন্দোলনের সামিল হয়েছেন। শুধু ডিএ আন্দোলনকারীরাই নয়, সিপিআইএমও কিন্তু আজ 3টে থেকে ধর্ণা মঞ্চ তারাও কিন্তু আন্দোলনে নেমেছিলেন। সিপিআইএম, বিজেপি, তৃণমূল, একেবারে বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে শাসক বিরোধী সবাই কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনের এই যে রাজ্য রাজনীতিতে যে রাজ্য এবং কেন্দ্রের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন কিন্তু একেবারে বলা যেতে পারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং কেন্দ্রীয় যে বঞ্চনা, সেই বঞ্চনার কথাগুলি কিন্তু বারংবার কিন্তু রাজ্য সরকার সেই প্রসঙ্গ তুলছেন এবং কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলছে। কেন্দ্র কেন বারবার এই কেন্দ্রীয় রাজ্যের যে প্রাপ্য ন্যায্য যে টাকা, সেই টাকা কেন আটকে রেখেছে? কারণ এই টাকা দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই রাজ্য সরকার সাধারণ মানুষেরা কাজ করতে পারছে না। রাজ্যের আবাস যোজনা বন্ধ হয়ে গিয়েছে, 100 দিনের টাকা দিতে পারছে না। এই ক্ষেত্রে একাধিক ইস্যু নিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, এই যে গ্যাস সিলিন্ডারের এলপিজি গ্যাসের দাম বেড়ে যাচ্ছে তারও কিন্তু প্রতিবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ধর্ণা মঞ্চের দফায় দফায় মুখ্যমন্ত্রী আক্রমণ শানিয়েছে বিজেপিদের এবং একাধিকভাবে কিন্তু বিরোধীদেরও জোট করে বার্তা দিয়েছে, জোট করে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু দলের তরফ থেকে এই ধর্ণাতে সামিল হয়েছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকেও আক্রমণ জানিয়েছে এবং এই ধর্ণা মঞ্চ প্রায় 10 ঘন্টা 38 মিনিটে এসে পড়েছে এবং এই ধর্ণা মঞ্চ প্রায় 30 ঘন্টার ধর্ণায় সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী। 30 ঘন্টা ধর্ণা প্রায় 10 ঘন্টা 38 মিনিট অতিক্রান্ত হয়েছে। অনন্যা, একদমই সুপর্ণা, তুমি যেমনটা বললে, যেটা আমরা দেখতে পেয়েছি একাধিক ইস্যুতে পঞ্চায়েত ভোটের আগে কিন্তু একাধিক যে সমস্ত ইস্যুতেই কিন্তু আজ সরব হতে দেখা গেল সারাদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আজ দুপুর 12টায় যে ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে, আজ সারা দিন সেই কর্মসূচি চলেছে এবং সারা রাত সেই ধর্ণা কর্মসূচি চলবে এবং আগামীকালও কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং সেখানেই কিন্তু আজ আমরা সারাদিন ধরে দেখতে পেলাম যে একাধিক ইস্যুগুলি নিয়ে ক্রমশ কিন্তু পঞ্চায়েত ভোটের আগে কোণঠাসা হতে হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে। সেই একাধিক ইস্যুতে কিন্তু জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় সরব হয়েছেন তিনি। একদিকে যেমন ডিএ আন্দোলনকারীরা ক্রমাগত চাপ সৃষ্টি করছিল সরকারের ওপর, যেখানে তারা বারংবার ডিএর দাবিতে আন্দোলন করছিল এবং সুপ্রিম কোর্টে তাদের একটা আইনি লড়াইও চলছে এবং বারংবার তারা হুঁশিয়ারি দিয়েছেন যে ধর্মঘট করেছেন যে তারা ভোটের দায়িত্ব পালন করবেন না। অন্যদিকে তারা হুঁশিয়ারি দিচ্ছেন, ধর্মঘট করছেন, বারংবার সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং 3% দিয়ে তারা কখনোই সন্তুষ্ট নয় এমনটাই কিন্তু জানিয়ে ডিএ আন্দোলনকারীরা কিন্তু ধর্ণা মঞ্চে দীর্ঘদিন ধরেই রয়েছে। সেদিকেও কিন্তু এবার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্ণা মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের চোর ডাকাত বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি পাশাপাশি এটাও বললেন যে যারা ডিএ ধর্ণা মঞ্চে রয়েছে তারা হচ্ছে চিরকুটে চাকরি পেয়েছে, এমনভাবেই কিন্তু তাদেরকে রীতিমতো সরাসরি কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি সিপিআইএমকেও কিন্তু ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু এদিন বলেছেন যে সিপিআইএম এর আমলের একটা ফাইলও কিন্তু আপনারা পাবেন না, কারণ সমস্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি পেনশনের ফাইল খোলার হুঁশিয়ারিও দিয়েছেন সিপিআইএমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি বিজেপিকেও কিন্তু তীব্রভাবে আক্রমণের শিকার হতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদেই এই ধর্ণা মঞ্চের মূল লক্ষ্য যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, যেখানে কিন্তু একদিকে যেমন রয়েছে যে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা এবং বিভিন্ন টাকা যে কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে রাজ্যের, যে কারণে কিন্তু অনেকটাই মন্থর হয়ে যাচ্ছে রাজ্যের অগ্রগতি, রাজ্যের উন্নতি। সেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কিন্তু এই দুদিনের ধর্ণা কর্মসূচি এবং এই কর্মসূচি যে কেন্দ্রের টাকা না আসার ফলে যে এই যে উন্নতি ক্রমাগত মন্থর হয়ে চলেছে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ইডি, সিবিআই এদের কেন্দ্রীয় সংস্থাগুলির যে অপব্যবহার সেই নিয়েও কিন্তু আজকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই অনন্যা, তুমি যেমনটা বললে এই মুহূর্তে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে জুড়ে গিয়েছে আমাদের সহকর্মী দেবজ্যোতি। দেবজ্যোতি, দেখো প্রথমেই তোমার কাছে যাবো, যেটা জানতে চাইবো, এই যে ধর্ণা মঞ্চ বঞ্চনার প্রতিবাদে যে ধর্ণা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে, কেন বারংবার রাজ্যকে বঞ্চনার শিকার হতে হচ্ছে কেন্দ্রের? দেবজ্যোতি, তোমার কাছে আমি আবারও জানতে চাইবো, রেড রোডে ধর্ণা মঞ্চ শুরু হয়েছে, সেই ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্ণায় বসেছেন, এবং কেন বারংবার কেন্দ্রের বঞ্চনার শিকার হতে হচ্ছে রাজ্যকে? হ্যাঁ সুপর্ণা, প্রথমেই তোমাকে যেটা জানাবো আমি, যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু গতকালকে কৃষকদের উপরে একাধিক বঞ্চনা, রাজ্য সরকারের যে কৃষকদের উপরে একাধিক বঞ্চনা, সেই অভিযোগ তুলে কিন্তু গতকাল কলকাতার রাজপথে তিনি মিছিল করেন, এবং তারপরে কিন্তু তিনি এটা দাবি করেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে সেকশন 27 চালু করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের টাকা রাজ্য সরকার পাচ্ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হতো যে রাজ্য সরকারকে, সেই টাকা কিন্তু এবার থেকে রাজ্য সরকার পাবে না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু এমনটাই দাবি করেন গতকাল, এবং যার পরিবর্তে কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ কলকাতায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ধর্ণা অবস্থানে বসেন, এবং সেই ধর্ণা মঞ্চ থেকে কিন্তু তিনি একের পর এক বিস্ফোরক এক এক রকম দাবি করতে থাকেন। প্রথমেই তোমাকে যেটা বলবো, যে ডিএ আন্দোলনকারী, যারা ডিএ আন্দোলন নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম রয়েছে রাজ্য রাজনীতি, পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু সেই ডিএ আন্দোলনকারীদেরকে ঘিরে একাধিকবার বিভিন্ন রকম প্রসঙ্গ উঠে এসেছে। সেই ডিএ আন্দোলনকারীদেরকে কিন্তু এবার সরাসরি চোর ডাকাত বলে ডাইরেক্ট দাবি করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার বলেন, ডিএ আন্দোলনে যারা যোগ দিয়েছে তারা হচ্ছে চিরকুটে চাকরি পাওয়া অর্থাৎ এবং চোর ডাকাত। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং এই ঘটনার মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে সুরে সুর মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমাকে যেটা জানাবো, যে আজ শুধু মুখ্যমন্ত্রী নয়, ডিএ আন্দোলনকারীদের মঞ্চের থেকে বেশ কিছুটা দূরেই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে কিন্তু তিনি সরাসরি মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়েছেন। ডিএ আন্দোলন নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম ছিল রাজ্য রাজনীতি, এবং তারপর কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর আজ যে ধর্ণা, সেই ধর্ণা প্রতিবাদে কিন্তু থেমে থাকেনি বিরোধীরাও। বিরোধীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু আজ বিজেপি, সিপিএম তারা সকলেই পথে নামে, চলতে থাকে মিছিল এবং বিক্ষোভ, যাকে ঘিরে কিন্তু আজ সকাল থেকেই সরগরম ছিল রাজ্য রাজনীতি। এবং শুধুমাত্র আজকের দিনই নয়, মুখ্যমন্ত্রী কিন্তু আগামীকালও ধর্ণা মঞ্চে থাকছেন, এবং আগামীকাল ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি দাবি করেন সেদিকেই তাকিয়ে জনতা। সুপর্ণা, একেবারে দেখো, ডিএ ধর্ণা মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আন্দোলনকারীদের চোর ডাকাত বলে কটাক্ষ করেছে। অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে যারা চাকরি পেয়েছে, চিরকুটে চাকরি পেয়েছে, তাহলে এক কথায় বলা যেতে পারে চোর ডাকাত বলে কটাক্ষ করেছে। অনন্যা, দেখো যেমনটা দেখতে পাচ্ছি, এইরকম ভাবে আন্দোলনকারীরা তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে যদি তাদের পাশে দাঁড়ানোর বদলে যদি তাদেরকে চোর ডাকাত আখ্যা দেওয়া হয়, সেক্ষেত্রে তো তাদের সাথে অন্যায় করা হচ্ছে, যাকে বলে। একদমই সুপর্ণা, তুমি যেটা বললে, কিন্তু এই ডিএ মামলা সেটা কিন্তু একদমই বিচারাধীন রয়েছে, এখনো কিন্তু সুপ্রিম কোর্টের তরফে ফাইনাল রায় যেটা সেটা কিন্তু জানানো হয়নি। যেমনটা আমরা জানতে পাচ্ছি, কিন্তু মমতার এই কথার প্রতিবাদও জানিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ জানিয়েছেন আজকে আমরা দেখতে পেলাম, সেখানে তিনি বলেছেন যে ডিএ আন্দোলনকারীরা চোর ডাকাত, এমনটাই তিনি বলেছেন, এবং ডিএ আন্দোলনে
চিরকুটে চাকরি পাওয়া চোর ডাকাতরাই এদিনের ধর্ণা মঞ্চে রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো সুবর্ণ, তোমাকে আরো একটা বিষয় যেটা জানিয়ে রাখি যে আজ আমরা জানি যে রেড রোডে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা চলছে, অন্যদিকে কিন্তু শহীদ মিনারে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্র যুব সমাবেশ। এই যে একই দিনে মহানগরে দুটো যে তৃণমূলের কর্মসূচি, ভিন্ন ভিন্ন কর্মসূচি, এটা নিয়েও কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে ভাইপো একা কেন ফুটেজ খাবে, তাই মুখ্যমন্ত্রীও ধর্নায় বসে পড়েছেন। এটা কিন্তু একটা অন্যভাবে কিন্তু কটাক্ষ করা হচ্ছে, অর্থাৎ একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দুটি মুখ করে কিন্তু তাদেরকে একটা বিরোধের চির ধরানোর সৃষ্টি করতে চাইছে বিজেপি। এমনটাই কিন্তু মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে যে দুটি ভিন্ন ভিন্ন মুখ সামনে রাখতে চাইছে বিজেপি। একেবারে অনন্যা, অভিষেকের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছিলেন আমরা একবার শুনবো। নমস্কার। আচ্ছা, এই হোর্ডিং পোস্টারগুলো একটু নিচে নামিয়ে দাও, তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা দেখতে পারবে। ফ্ল্যাগুলো একটু নিচে নামিয়ে দাও, পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের দেখতে সুবিধা হবে। এই প্ল্যাকার্ড, ছবি, এগুলো একটু দয়া করে নিচে নামিয়ে দাও। প্রথমেই ধন্যবাদ জানাই আজকের সভার সঞ্চালক, রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ সভাপতি সুব্রত বক্সী সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একাধিক সদস্য এখানে উপস্থিত রয়েছেন। আমি সকল মন্ত্রিসভার সদস্যকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই। রাজ্যসভা লোকসভার সাংসদ দলের তরফ থেকে যারা আছেন, বিধায়কগণ যারা আছেন, এর সাথে সাথে বিভিন্ন দলীয় পদাধিকারী, জেলা সভাপতি সহ শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন, যারা সভা মঞ্চে আছেন, তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। যারা সভা মঞ্চে নেই কিন্তু সভা শুনছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মূলত ধন্যবাদ জানাই তৃণমূল যুব কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্য ছাত্র পরিষদ, ভাই ত্রিরাঙ্কুর ভট্টাচার্য এবং সায়নী ঘোষ, এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিক, শুভানুধ্যায়ী কর্মী, সমর্থক, যারা আজকের এই সভাকে কার্যত জনসমুদ্রে পরিণত করেছেন। এই কাঠ ফাটা রৌদ্র উপেক্ষা করে যে বিপুল সংখ্যায় মানুষ আজকে এই শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছে, অন্তত পক্ষে তার 3 গুণ মানুষ রাস্তায় রয়েছে, তারা আজকে মাঠে ঢুকতে পারেনি। আমি ভেবেছিলাম সভা শুরু করার আগে এই যে শহীদ মিনারের স্মৃতিসৌধ রয়েছে, আমি সেখানে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে, শ্রদ্ধার্ঘ নিবেদন করে আজকে সভা শুরু করব। কিন্তু হাইকোর্টের নির্দিষ্টভাবে কিছু বাধ্যবাধকতা, গাইডলাইন, নির্দেশিকা মেনে আজকে আমাদের এই সভা করতে হচ্ছে। একাধিক আন্দোলন ইতিমধ্যেই এই সভাস্থলে চলছে, আপনারা জানেন। আমি কিছু বলার আগেই প্রথমেই এই শহীদ মিনারের স্মৃতিসৌধ, ভারতবর্ষর স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যারা নিজের প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের সভা শুরু করছি, আমার বক্তব্য রাখা শুরু করছি। আপনারা জানেন আজকে যে বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এই সভা, কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর পক্ষপাতদুষ্ট আচরণ, এবং তার সাথে 2021-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্ছনা, বঞ্চনা, তার বিরুদ্ধে আমাদের এই সভা। এবং আমরা এই সভা সমিতি করব। বিগত 1 মাস ধরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে, লাউডস্পিকার নিষিদ্ধ ছিল বলে আমরা হয়তো সভা সমিতি করিনি। কিন্তু আজকে আমি এই মঞ্চ থেকে বলতে চাই, যারা গেল রব তুলেছিল,
আর বলছিল তৃণমূল কংগ্রেস দুর্বল হচ্ছে। আজকের এই সমাবেশ তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যে যত দিন গেছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। এবং যত বিরোধী দল আছে আমি অনুরোধ করব, টিভির পর্দায় কোর্টে না থেকে জনতার দরবারে আসুন, মাঠে ময়দানে আসুন। যত রাজনৈতিক দল আছে বাংলায় একে অপরের সাথে হাত মিলিয়ে 7 দিনের মধ্যে এই সভা, অর্ধেক সভাও যদি আপনারা করতে পারেন, তারপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনারা কথা বলবেন। সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী, কতটা বলিষ্ঠ, আজকে তো ছোট্ট একটা ট্রেলার দেখালাম। আগামী দিন দরকার হলে আমরা এই আন্দোলন দিল্লির বুকেও সংগঠিত করব, তৈরি থাকুন। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, কোর্ট বলে না, রাজনৈতিক নেতা বলে না, রাজনৈতিক দল বলে না, সংবাদ মাধ্যম বলে না, শেষ কথা বলে গণদেবতা জনতা জনার্দন। আমি আজকে এই শহীদ মিনারের স্মৃতিসৌধ এবং এই পবিত্র মাটিকে সাক্ষী রেখে আপনাদের বলছি, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে সভা করছি, প্রত্যেকটা বিষয় আমরা আগামী দিন দিল্লির বুক থেকে ছিনিয়ে আনবো। বৃহত্তর লড়াইয়ের জন্য বন্ধুরা প্রস্তুত থাকুন। 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর, মুখ থুবড়ে পড়ার পর 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ সড়ক যোজনা তার টাকা বন্ধ, আবাস যোজনা তার টাকা বন্ধ, এবং মানুষের যত পরিষেবামূলক কাজ সবার টাকা বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী 2014 সালের আগে, প্রধানমন্ত্রী হওয়ার আগে 5ই ফেব্রুয়ারি, তারিখটা মনে রাখুন, 2014 সাল, প্রধানমন্ত্রী ব্রিগেড প্যারেড ময়দানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সভা করে বলেছিল যে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে বাংলার মানুষের হাতে আমি 2টো লাড্ডু তুলে দেবো। সত্যি আজ বাংলার মানুষের হাতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার এবং বিজেপির নেতারা লাড্ডু তুলে দিয়েছে। 100 দিনের কাজেও লাড্ডু, আর আবাস যোজনার কাজেও লাড্ডু। আজকে আমরা এই সভা করছি শহীদ মিনার ময়দানে। আপনি জানেন শহীদ মিনারের নাম কি ছিল? শহীদ মিনারের নাম ছিল অক্টারলনি মনুমেন্ট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যের যে মিলিটারি জেনারেল ছিল ডেভিড অক্টারলনি, তার নামে এই স্মৃতিসৌধর নামকরণ হয়েছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একেবারে দেখলে অনন্যা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কিন্তু একাধিক ইস্যু নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। অনন্যা, দেখলে এই বিষয় নিয়ে শুধুমাত্র বিজেপি যে সরকার, সেই বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি কিন্তু একদিকে বলেছেন যে তিনি কিন্তু দিল্লির বুকেও এই আন্দোলন জারি রাখবে। একদমই সুপর্ণা, আমরা আজকে কিন্তু শহর জুড়ে একদিকে দেখতে পেলাম যে শহীদ মিনারে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ, অন্যদিকে মমতার ধর্ণা কর্মসূচি, অর্থাৎ হাই ভোল্টেজ বুধবার। তৃণমূলের কিন্তু বলা যেতে পারে যে একদম এই যে তেরে ফুড়ে যে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন, সেটা কিন্তু আজ থেকেই রীতিমতো একটা কর্মসূচি কিন্তু তৃণমূল শুরু করে দিল শহর জুড়ে, এবং যার ফলে কিন্তু পঞ্চায়েত ভোটের আগে আমরা অনেকটাই কোণঠাসা হয়ে যাচ্ছে বিজেপি। আমরা আবারও চলে যাব দেবজ্যোতির কাছে। দেবজ্যোতি, দেখো, যেটা আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী গত সপ্তাহে যেমনটা জানিয়েছিলেন যে আজ তিনি ধর্ণা কর্মসূচির সূচনা করবেন, যেটা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে। সেই মতোই কিন্তু ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে রেড রোডে, যেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আমরা দেখেছি আজ শহীদ মিনারে অভিষেকের ছাত্র যুব সমাবেশ। অর্থাৎ এই পঞ্চায়েত ভোটের আগে কতটা কোণঠাসা হয়ে যাচ্ছে বিজেপি, কতটা ব্যাকফুটে বিজেপি?
দেবজ্যোতি, তোমাকে আবারও যেটা জানতে চাইবো যে আমরা দেখতে পেয়েছি যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছিলেন যে আজ রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তিনি, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসবেন এবং বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সেই ধর্না কর্মসূচি চলবে। আর অন্যদিকে আমরা আজকে দেখতে পেয়েছি যে শহীদ মিনারে সেখানে কিন্তু ছাত্র যুব সমাবেশ ছিল তৃণমূল কংগ্রেসের, যেখানে নেতৃত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কিন্তু সারাদিন ধরে লাগাতার তৃণমূলের কর্মসূচি, বিরোধীদের কর্মসূচি থাকলেও তৃণমূলের কিন্তু আজকে মহানগরীতে দুটো কর্মসূচি চলছিল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না, অন্যদিকে তৃণমূলের অভিষেকের নেতৃত্বে ছাত্র যুব সমাবেশ। এই যে ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করছেন এবং কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সরব হচ্ছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখলাম যে শহীদ মিনারে বিজেপিকে নিশানা করতে। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক মমতার এই একজোটে যে প্রতিবাদ তা কতটা কোণঠাসা করে দিতে পারে বিজেপিকে, কি মনে করছো? একেবারে অনন্যা, দেখো যেমনটা জানা যাচ্ছে যে এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই যে ধর্ণা মঞ্চ, একদিকে ধর্ণা মঞ্চ অন্যদিকে অভিষেকের সভা, এই দুইকে কেন্দ্র করে কিন্তু পঞ্চায়েত ভোটের আগে অনেকটাই তৃণমূল কংগ্রেস এগিয়েও যেতে পারে, আবার বলা যেতে পারে ব্যাকফুটও যেতে পারে। কারণ আমরা যেমনটা দেখেছিলাম যে ইডি সিবিআই কে দিয়ে কিন্তু যে তদন্ত শুরু হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে, এক কথায় যাকে বলা যেতে পারে সেই নিয়োগ দুর্নীতিতে কিন্তু একের পর এক দুর্নীতি বেরিয়ে এসেছে এবং সেই দুর্নীতিতে কিন্তু জড়িত রয়েছে তৃণমূলেরই সব নেতা নেত্রীরা, মন্ত্রী থেকে শুরু করে যুব নেতা সকলেই কিন্তু তৃণমূল করে তারাই কিন্তু জড়িয়ে রয়েছে। এবং তারা ইডি সিবিআই তদন্ত করার পর কিন্তু যে পর্দা ফাঁস হয়েছে, যে একের পর এক যে রহস্য ভেদ করেছে ইডি সিবিআই, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল সামনের পঞ্চায়েত নির্বাচন এবং যে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের, এই যে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল সেই ক্ষতটাকে কিন্তু সামাল দেওয়ার জন্যই বলা যেতে পারে এই যে অভিষেকের সভা। এবং অভিষেক কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে আজকে এই শহীদ মিনারে অভিষেক এই সভা করছেন এবং তিনি কিন্তু এই যে যুব এবং ছাত্র যুব সমাজকে কিন্তু একত্রিত হয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করার বার্তা দিয়েছে। আমরা এই বিষয় নিয়ে আমরা জানবো, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের আবারও সহকর্মী দেবজ্যোতি, আমরা পেয়ে গেছি, তার সঙ্গে সরাসরি যাব, তার কাছে জানতে চাইবো এই যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এই ইডি সিবিআই এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কতটা ব্যাকফুটে চলে যেতে পারে, দেবজ্যোতি? দেখো সুপর্ণা, প্রথমেই তোমাকে যেটা জানাবো যে আজকের থেকে নয় কিংবা বর্তমান পরিস্থিতিতে নয়, নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে কিন্তু বরাবরই একের পর এক রহস্য ভেদ করে এসেছে ইডি এবং সিবিআই, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের পিঠ কিন্তু দেওয়ালে এক প্রকার ঠেকে গিয়েছিল বললেই বলা যেতে পারে। কারণ এই নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে গরু পাচার মামলা, কয়লা পাচার সহ একাধিক দুর্নীতিমূলক কাজে কিন্তু নাম উঠে এসেছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের, যাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে জেলেও রয়েছেন বেশ কয়েকজন, জেল হেফাজতেও রয়েছেন বেশ কয়েকজন। এবং ইডি এবং সিবিআই এর এই যে একের পর এক নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় যে তদন্ত, সেই তদন্তের জেরে কিন্তু তৃণমূল কংগ্রেসের পিঠ এক প্রকার দেওয়ালেই ঠেকে গিয়েছিল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন, এই তৃণমূলের যে পিঠ থেকে গিয়েছিল সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই কি আজকে মমতা ব্যানার্জির এই ধর্ণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সুপর্ণা। একদমই দেবজ্যোতি, আরো আজকের যে একটা বড় খবর যে নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে ছবিটা দেখছিলাম যে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক যুব নেতৃত্বদের নাম, মন্ত্রীদের নাম উঠে আসায় কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকে যেমন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি তৃণমূলকে অনেকটাই ঘুরে দাঁড়াতে সাহায্য করলো, তেমনই কিন্তু এই যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআই এর তদন্তে যে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা আরো কতটা জোর দেবে তৃণমূল কংগ্রেসকে, কি মনে করছো? দেবজ্যোতি, তোমার কাছে আবারও জানতে চাইবো যে আজকের একটি বড় খবর, যেটা হচ্ছে ইডি সিবিআই এর তদন্তে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে, মানে অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআই যে তদন্ত করছিল সেটাতে কিন্তু স্থগিতাদেশ জারি রাখা হয়েছে
সুপ্রিম কোর্টের তরফে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসকে, আর সেই প্রেক্ষাপটেই আজ সুপ্রিম কোর্টের এই রায়, নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআই এর তদন্তে স্থগিতাদেশ, এটা কতটা শক্তিশালী করবে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে? একটু হলেও কি স্বস্তি পাচ্ছে তৃণমূল কংগ্রেস, কি মনে করছো? দেখো, প্রথমেই যেটা জানাবো যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক তদন্ত, একের পর এক শাসক দলের নেতাকর্মীরা গ্রেপ্তারের পর কিন্তু অবশেষে তৃণমূল স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ইতিমধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং এই ঘটনার জেরে তৃণমূল অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে বলেই কিন্তু মত রাজনীতিবিদদের। এখন আগামীতে কি হয়, যেহেতু সামনেই পঞ্চায়েত নির্বাচন, খুব সম্ভবত আগামী মে মাসে অর্থাৎ পয়লা বৈশাখের পর কিন্তু এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ জারি করা হতে পারে। খুব সম্ভবত আগামী মে মাসে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে, এখন কিন্তু সেটাই দেখার। সঙ্গে থাকবো, তোমার কাছে আমরা আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের সভা থেকে ঠিক কি কি বলেছিলেন আমরা এক ঝলকে একবার দেখে দেবো। একদমই আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে ঠিক কি কি বার্তা দিয়েছে। একেবারেই আজ মহানগরীতে হাই ভোল্টেজ বুধবার, একদিকে রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি, অন্যদিকে শহীদ মিনারে আমরা দেখলাম তৃণমূলের ছাত্র যুব সমাবেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অন্যদিকে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপির কিন্তু শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে আজকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি ছিল। এছাড়াও সিপিআইএম এরও কিন্তু একটি মিছিল ছিল মৌলালি থেকে। অর্থাৎ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু আজ সারা দিন সরগরম ছিল মহানগরী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তাদের নিজস্ব কর্মসূচি থেকে আক্রমণ করেছে বিজেপিকে, সেখানে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছে বিজেপি সরকারকে সরানোর এবং দুঃশাসনকে সরাতেই হবে বলে বিরোধী দলগুলিকে জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই কিন্তু তৃণমূলের দুর্নীতি
দুর্নীতি অর্থাৎ শাসক দলের দুর্নীতি নিয়ে শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীরাও। কি বলেছেন তিনি শোনাবো। বিজেপি 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 জীবতং বিজেপি 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 জীবতং বন্দে বন্দে বন্দে। সমবেত আজকের এই ধর্নায় অংশগ্রহণকারী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিক বৃন্দ, প্রথমেই আপনাদের সকলকে আমি যথাযথ সম্মান জানাই। আজকের এই ধর্ণা কর্মসূচিতে উপবিষ্ট আছেন এবং সভাপতিত্ব করছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় সভাপতি তথা লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, তাকে আমি যথাযথ সম্মান নিবেদন করি। উপবিষ্ট আছেন আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি এবং আমাদের অগ্রজ নেতা রাহুল সিনহা মহোদয় এবং একাধিক রাজ্যের প্রথম সারির পদাধিকারীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, মোর্চার সহকর্মীবৃন্দ, পার্টির সেলের নেতৃবৃন্দ এবং সহযোগী জেলা উত্তর কলকাতার তার সভাপতি সহ তার পুরো টিম, আমি প্রত্যেককে অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার পার্টি আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক বাধা বিপত্তির মধ্যে 11:30 থেকে আজকে এখানে ধর্ণা অবস্থান কর্মসূচি আপনারা সুন্দর করে তার সঞ্চালনা এবং কার্যক্রম চালাচ্ছেন। আমার বন্ধুরা আছেন প্রেস মিডিয়ার পক্ষ থেকে, যারা আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই ধর্ণা এবং তার বক্তব্যের কর্মসূচি পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের কোনায় কোনায় প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাই মেন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া করছে স্বতন্ত্র ঘর, কোনো পার্টি নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির যেমন আগে রমানাথ গোয়েঙ্কা ছিলেন সিএসসি চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। রমানাথ গোয়েঙ্কা প্রয়াত হলেন, সঞ্জীব গোয়েঙ্কা হলেন চেয়ারম্যান, আর তার পুত্র হলো ম্যানেজিং ডাইরেক্টর। এই তোলামূল পার্টি, তার চেয়ারম্যানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টরের নাম হচ্ছে কীর্তিমান ভাইপো অভিষেক ব্যানার্জি। এটা সবাই জানে। যাদের মেরুদণ্ড এতটুকু সোজা আছে, আত্মসম্মান বোধ আছে, তারা ওই কোম্পানির কর্মচারী থাকতে পারেন না। তাই পশ্চিম বাংলার লোকেরা তারা ধীরে ধীরে এই কোম্পানি থেকে সরে আসছে। মাননীয় কোম্পানির মালিক, তার যে পিছনের স্ক্রিনটা দেখবেন, সেখানে একদিকে ওনার ছবি আছে, একদিকে জোড়া ফুলের সিম্বল আছে, আর কয়েকটা বিন্দু তিনি ওখানে লিখে রেখেছেন। প্রথম বিন্দু হলো যে কেন্দ্রীয় সরকার বিজেপি নির্বাচনে বিধানসভায় জিততে না পেরে প্রতিহিংসা রাজনীতি করছে। তারপরে 1 লক্ষ কোটি টাকা নাকি কেন্দ্রের কাছে বকেয়া আছে, সেটা নাকি পাওয়া যাচ্ছে না। তারপরে মানরেগা, তাতে নাকি 17 লক্ষ পরিবারকে কাছ থেকে আমরা কেড়ে নিয়েছি। তারপরে আবাস যোজনা আছে, তারপরে ইডি সিবিআইয়ের আক্রমণের কথা বলা আছে। তা আমি একটা একটা করে প্রশ্নের আমি মাননীয়াকে উত্তর দিতে চাই। আমাদের পার্টি আমাকে নির্দেশ দিয়েছিল, আমাদের পার্টির কয়েকজন দিল্লিতে থাকা নেতা সাংসদকে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। দিল্লিতে হেডকোয়ার্টার থেকে আমরা প্রেস কনফারেন্স করে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই রাজ্যে কি কি হচ্ছে তার একটা সালতাম আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম অল্প সময়ের মধ্যে। আজকে পশ্চিমবঙ্গে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পশ্চিমবঙ্গে যাহা ইহা তাহা উহা, সিপিএমও যাহা ইনিও তাহা। সিপিআইএম বামফ্রন্ট 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছিল।
মাননীয় মমতা ব্যানার্জি এটাকে 6 লক্ষ কোটিতে পৌঁছে দিয়েছেন। সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট 1 কোটি বেকার তৈরি করেছিল। শিল্প কলকারখানায় ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হাটবারে হাটবারে হরতাল ডেকে তালা চাবি লাগিয়ে পশ্চিম বাংলায় 1 কোটি বেকার সৃষ্টি করেছিল। মমতা ব্যানার্জি সেটাকে ডাবল করে দিয়েছেন 2 কোটি। 2011 সালে যে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল 5,20,000, মমতা ব্যানার্জি সেটাকে 9 গুণ বাড়িয়ে 45 লক্ষ পরিযায়ী শ্রমিকে পরিণত করেছেন। এত সংখ্যা কেউ জানতো না। করোনা হলো, 50 দিনের লকডাউন হলো। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারীও কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর যে সরকার, সেই মুখ্যমন্ত্রী সরকারকে কটাক্ষ করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলছে কেন্দ্রের দিকে, অন্যদিকে কিন্তু কেন্দ্রের তরফ থেকে আঙুল তোলা হচ্ছে রাজ্যে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দিকে। শুভেন্দু অধিকারী কিন্তু আজ তিনি জানিয়েছিলেন যে কেন্দ্রে যে এই আবাস যোজনা এবং 100 দিনের যে কাজের টাকা কেন্দ্র রাজ্যকে দেওয়া হয়েছে, সেই রাজ্যের টাকা হিসাব যাতে দেওয়া হয়, সঠিক হিসাব পাচ্ছে না কেন্দ্রীয় সরকার, সেই কারণেই এই টাকা বন্ধ করা হয়েছে। দরকার পড়লে ভবিষ্যতে তারা আবারও এই যে আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা, সেই টাকা তারা বন্ধ করে দেবে, এমনও কিন্তু মন্তব্য করেছে। এবং এই যে মন্তব্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী আজ এই যে ধর্ণায় সামিল হয়েছেন, রেড রোডের আম্বেদকরের মূর্তির পাদদেশে যে ধর্ণা মঞ্চে সামিল হয়েছেন, 30 ঘন্টার যে ধর্ণা মঞ্চ, সেই 30 ঘন্টার ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একাধিক ইস্যুতে বিজেপি সরকারকে কিন্তু আক্রমণ করেছে এবং তিনি কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। দরকার পড়লে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়েও ধর্ণায় বসবেন, এমনও কিন্তু মন্তব্য করেছেন। এবং বিজেপিকে কুর্সি থেকে সরাতে হবে, বাংলাকে বাঁচাতে গেলে দুর্যোধনকে সরাতে হবে, এমনও কিন্তু মন্তব্য করেছেন। এবং অন্যদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। কারণ বিজেপিকে একদমই কোণঠাসা করতে কিন্তু বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে, তবেই কিন্তু বিজেপিকে কোণঠাসা করা যাবে। এবং যেমনটা কিন্তু এতদিন যাবত আমরা দেখতে পেয়েছিলাম যে নিয়োগ দুর্নীতিতে জর্জরিত হয়ে গিয়েছিল শাসক দল, এবং শাসক দলের মন্ত্রীরা এবং যুব নেতারা, তারা কিন্তু সকলেই এই নিয়োগ দুর্নীতিতে কিন্তু জড়িত, এরকমই কিন্তু প্রকাশ্যে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেফতারও করেছে ইডি সিবিআই। সেই তদন্তে যখন জর্জরিত রাজ্য সরকার, তখনই কিন্তু আজ একটি সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করা হয়েছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ইডি সিবিআই এর নিয়োগ দুর্নীতিতে যে তদন্ত, সেই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে না ইডি সিবিআই। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট এই রকমই কিন্তু স্থগিতাদেশ দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর এই যে স্থগিতাদেশ, ইডি সিবিআই যে তদন্ত করতে পারবে না, সেক্ষেত্রে যারা নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে আপাতত তাদের খানিক স্বস্তি পেয়েছেন, এটা কিন্তু বলা যেতেই পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের সভা থেকে কিন্তু রাজ্যকে, কেন্দ্রকে কটাক্ষ করেছেন এবং কটাক্ষ করে কিন্তু তিনি বলেছেন যে খেলা হবে এবং আমরাও খেলবো, উত্তরপ্রদেশে খেলবো অখিলেশের হাত ধরে, দেশের দুঃশাসনকে সরাতেই হবে, বিজেপিকে কুর্নিশ থেকে সরাতে হবে, সকল জাতির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি কিন্তু এমনও বলেছেন শুধুমাত্র বিজেপিকে নয়, ধর্ণা মঞ্চ থেকে কিন্তু সিপিআইএম এর দিকেও নিশানা করেছেন এবং ডিএ আন্দোলনকারীদের চোর ডাকাত বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে কিন্তু ডিএ আন্দোলনকারীরাও কিন্তু পাল্টা মমতার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিএ আন্দোলনকারীদেরকে এটাও নিশানা করে বলেছেন তারা নাকি চিরকুটে চাকরি পেয়েছেন। চিরকুটে চাকরির প্রতিবাদে কিন্তু ডিএ আন্দোলনকারীদেরকে একদিকে যেমন বলা যেতে পারে চোর নিশানা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ডিএ আন্দোলনকারীরাও তাদেরকে পাল্টা কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের সভা থেকে আজকে ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের সাথে তাকে ধন্যবাদ জানাই। এবার এবার আপনাদের সামনে বক্তব্য রাখার অনুরোধ জানাবো সর্বজন শ্রদ্ধেয়া
যিনি আজকের এই কর্মসূচির মূল নায়িকা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সকলকেই অন্নপূর্ণা পূজা এবং হ্যাঁ শুভ রমজান মাসের রমজান মোবারক জানাচ্ছি। সকাল থেকে যারা আমাদের সাথে আছেন, ইনক্লুডিং প্রেস, মিডিয়া, পুলিশ, সকলকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। আমি বলার পরে মিটিংটা আমরা অফিসিয়ালি শেষ করবো, আর ধর্ণা কন্টিনিউ করবে। যারা মেয়েরা থাকবে তারা স্টেজের ওপরে থাকবে, আমরা একটা পর্দা করে দেবো। ছেলেরা যারা থাকবে তারা নিচে থাকতে পারেন ইচ্ছে করলেই। আর মোটামুটি কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা আপনারা খুব প্রয়োজন পড়লে ববি অরূপ থাকবে, ওদের সাথে কথা বলে নেবেন। আমার আগে অভিষেক, চন্দ্রিমা, শশী, বীরবাহা, আগে বললো যেন সৌগতদা, শোভনদা, আশিস ব্যানার্জি, প্রদীপ মজুমদার, সুখেন্দু শেখর রায়, প্রত্যেকেই খুব সুবক্তা এবং নিজের নিজ সাবজেক্টে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা যা বলে দিয়েছেন তার উপরে আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এবং আজকে আমাদের ছাত্র যুবদের শহীদ মিনারের সভা ছিল, সেখান থেকেও তারা তাদের কথা বলেছেন। আমি জাস্ট একটা দুটো কথা বলবো। আমার প্রথম কথা হচ্ছে, আমি নাকি ধর্নায় বসতে পারি না। আমি জানি না এখন কোনো নতুন করে কোনো কি বলবো, নতুন করে কোনো দয়ার সাগরের জন্ম হয়েছে কিনা। যারা জ্ঞান দিয়ে বলছেন সংবিধান বিদ্বান, সংবিধান সম্বন্ধেও জ্ঞান দিচ্ছেন, যারা মা বোনের সামান্য সম্মান দিতে পারে না, তারা জ্ঞান দিচ্ছেন সংবিধান সম্বন্ধে। আমি নিজে 7 বার ইলেক্টেড এমপি লোকসভা, আমি 4 বার ইলেক্টেড এমএলএ, আমি 2 বার রেল মিনিস্টার ছিলাম, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি রেলওয়ে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি ইউনাইটেড নেশনসে গিয়ে জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছি, আমি ওয়ার্ল্ড ইউথ ফেডারেশন থেকে শুরু করে ওয়ার্ল্ড উইমেন কনফারেন্স, সার্ক কান্ট্রি থেকে শুরু করে কমনওয়েলথ ইউথ মিনিস্টার্স মিটিং, আমি আমার সব চোখে দেখা সব করে এসেছি। আজকে নতুন করে তারা আমাকে সংবিধান শেখাবে। শুনে রাখবেন, আমি তো বসেছিলাম এর আগেও ধর্নায়। রাজীব কুমারকে যখন তার বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করা হয়েছিল পুলিশদের সমর্থনে, আমি কেন এর আগে জয়ললিতা বসেনি ধর্নায়, যখন চিফ মিনিস্টার ছিল, অ্যাজ এ চিফ মিনিস্টার আমি তো তখন পার্টির ব্যানারে করছি। পোস্ট আমার দুটো, কথায় কথায় ডবল ইঞ্জিন গভর্নমেন্ট বলো না, তোমার ডবল ইঞ্জিন গভর্নমেন্ট এখন। না না, মালগাড়িও তো মাল নিয়ে চলে ভাই, তাকে কেন বলবো। বাথপা ওয়াশিং মেশিন হয়ে গেছে, আর আমার ডবল পোর্টফোলিও আছে। হোয়াট ক্যান আই ডু? Elected by the people. That's why I lead my state as a chief minister.
আমার দিন আনে দিন কাটে যে মানুষগুলো খেতে পাচ্ছে না, তাদের টাকা আটকে দেওয়া হয়েছে। আমি তাদের টাকা আদায় করবার জন্য একবার নয় 1 কোটি বার বসবো। কি করার ক্ষমতা আছে আমি দেখতে চাই। আর অন্যদিকে আমার দল ক্ষমতায় আছে, তার মানে মানুষের কাছে আমাদের তৃণমূল কংগ্রেস দলের দায়বদ্ধতা আছে। সরকার থেকেও মনে রাখবেন, আমার কাছে আমার সৃষ্টি করা দল অনেক বড়, অনেক গর্ব। এই মাটিতে এই দলটা তৈরি করেছেন আপনারা সরকার তৈরি করার জন্য। শুধু এ মাটিতে নয়, সারা ভারতবর্ষের মানুষই আমাদের ভালোবাসেন। আমি শুনেছি সকাল থেকে চ্যানেলদের বলা হয়েছে মমতাজি কো ধর্না মাত দেখানা। বিজেপি থেকে সব হাউসে হাউসে অর্ডার গেছে। আমি বলি बीजेपी ममता जी को धरना दिखाने से कोई जरूरत नहीं है, लेकिन बहाना मत बनाओ। ममता जी का हिम्मत है, अगर जरूरत पड़े तो पीएम का हाउस का पास में भी ममता जी बैठ सकता है। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা, কিভাবে তিনি বিজেপিকে নিশানা করেছেন, পাশাপাশি কিন্তু তিনি নিশানা করেছেন সিপিআইএম নেতৃত্বকেও। আমরা কিন্তু দেখেছি গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছিলেন যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তিনি 29 তারিখ অর্থাৎ আজ আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন। সেই মতোই কিন্তু আমরা দেখতে পেয়েছি আজ দুপুর 12টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হয়ে আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তিনি কিন্তু ধর্না কর্মসূচির সূচনা করেন। আর তারপরেই আমরা দেখতে পেয়েছি যত বেলা গড়িয়েছে একে একে তৃণমূল নেতৃত্বরা ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নায় যোগদান করেছেন। সেখানে যেমন উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, শশী পাজা, অন্যদিকে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এছাড়াও ছিলেন সায়নী ঘোষ। যুব তৃণমূল নেতৃত্বরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শহীদ মিনারের যে ছাত্র যুব সমাবেশ সেটা শেষ করার পরে কিন্তু মমতার এই ধর্নায় এসে যোগ দেন। এই মুহূর্তে আমরা দেখব আমাদের সঙ্গে সরাসরি ধর্না মঞ্চ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। এখন এই মুহূর্তের ছবিটা ঠিক কেমন আমরা দেখব। রিমিক, আমরা দেখেছি যে আজ সারাদিন দুপুর 12টা থেকে শুরু করে সারাদিন কিন্তু ধর্না কর্মসূচি চলেছে। সেখানে আমরা মঞ্চে দেখতে পেয়েছি একাধিক প্রতীকী প্রতিবাদের ছবি, পাশাপাশি কিন্তু আমরা দেখেছি দফায় দফায় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বক্তব্য কিন্তু আমরা শুনেছি। সেখানে বিজেপি সিপিআইএমকে কিন্তু নিশানা করা হয়েছে। এই মুহূর্তে ধর্না মঞ্চের ছবিটা ঠিক কেমন, কি দেখতে পাচ্ছ? দেখো অরণ্যা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু রয়েছে রেড রোডে যে ধর্না মঞ্চ তৈরি হয়েছে এবং সকাল দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা থেকে যে ধর্না, দুদিনের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধর্না মঞ্চে কিন্তু এখন মোটামুটি ভাবে মঞ্চে পর্দা টেনে দেওয়া হয়েছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধর্না মঞ্চেই রয়েছে এবং তার সঙ্গে কিন্তু অন্যান্য তৃণমূল শীর্ষ নেতৃত্বরা রয়েছে, দোলা সেন রয়েছে, কিছুক্ষণ আগে ফিরহাদ হাকিম ছিলেন, ইন্দ্রনীল সেন ছিলেন, অরূপ বিশ্বাস কিন্তু রয়েছে, দেবাশিস কুমার রয়েছে। এছাড়াও যে যুব নেতৃত্বের কথা তুমি বলছো, যে যুব নেতৃত্ব সুদীপ রায় থেকে শুরু করে অন্যান্য যুব নেতৃত্ব দীপাঙ্কর ভট্টাচার্য, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি আজকে কিন্তু সারা রাত থাকবেন ধর্না মঞ্চে এবং আগামীকাল যে কর্মসূচি সেই ধর্না মঞ্চ থেকে আবার আগামীকাল সকাল থেকে কিন্তু সেই কর্মসূচি শুরু হবে। এই মুহূর্তে কিন্তু ধর্না মঞ্চের পর্দা কিন্তু টেনে দেওয়া হয়েছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভেতরে রয়েছেন, তার সঙ্গে কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন, দোলা সেন রয়েছেন, যুব নেতৃত্বের মধ্যে সুদীপ রাহা, দীপাঙ্কর ভট্টাচার্য, তিনজন রয়েছেন। কিছুক্ষণ আগে সাংসদ মালা রায় ছিলেন, ফিরহাদ হাকিম তার মেয়ে ফিরহাদ হাকিম এসেছিলেন, তিনি যদিও চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছিলেন, কিন্তু আবার ঠিক 9:20 নাগাদ তিনি ধর্না মঞ্চে ফিরে গেছেন। একবারে বাড়িতে তিনি ঠিক যেভাবে থাকেন একদম সাদা সিঁড়ি শাড়ি করে গায়ে একটা চাদর জড়িয়ে পায়ে হাওয়াই চটি একদম চিরাচরি তাকে যেভাবে আমরা দেখতে অভ্যস্ত, একদম সেইভাবে একদম ঘরের যেরকম থাকে, ঘরের মানুষ যেরকম ঘরে মহিলারা যেরকম ভাবে থাকে সেইভাবেই কিন্তু
আত্মীয়ভাবে শাড়ি পরে একদম পায়ে হাওয়াই কেটে পরে তিনি যে ধর্ণামঞ্চে তৃণমূল কর্মী সমর্থক করা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে যোগ দিয়েছেন এই বিভিন্ন ধর্ণা কর্মসূচিতে। তাদের সঙ্গে তিনি রীতিমতো একশো চেয়ার নিয়ে টেনে মঞ্চের নিচে চেয়ার নিয়ে টেনে বসেন, তাদের সঙ্গে কথা বলে এবং তারা গান যারা রয়েছেন ধর্ণামঞ্চে তৃণমূল কর্মী সমর্থকরা তারা একাধিকবার বিভিন্ন সঙ্গীত থেকে শুরু করে বছর মরা যাবে বান এসেছে প্রতিম মুখোপাধ্যায়ের তাকে গান করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতি কিন্তু এই তৃণমূল কর্মী সমর্থক যারা ধর্ণা মঞ্চে রয়েছেন যারা সারা রাত আজকে থাকবেন, আগামীকাল বিকেলে 6টার দিকে ধর্ণা চলবে, তো তারাও কিন্তু যথেষ্ট অনুপ্রাণিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। তবে এই মুহূর্তে ধর্ণা মঞ্চের ছবিটা হচ্ছে একদম পর্দা টেনে দেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভিতরে রয়েছেন এবং তার সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার সকলেই কিন্তু রয়েছে। অনন্যা, একেবারেই দেখো রিমিক, তোমার কাছে তুমি যেমনটা জানালে তোমার কাছে আমি আবারও একটি প্রশ্ন নিয়ে আসবো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ তিনি কিন্তু যে লাগাতার ধর্ণাতে সামিল হয়েছে এবং একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা, অন্যদিকে কিন্তু আমরা দেখেছিলাম শহীদ মিনারে অভিষেকও কিন্তু সভা করেছিলেন এবং সেক্ষেত্রে এই যে সামনেই পঞ্চায়েত নির্বাচন সেক্ষেত্রে বিজেপি কতটা কোণঠাসা হতে পারে বলে মনে করছো? দেখো অনন্যা একদমই ঠিক কথা বলেছে। আজকে কিন্তু তৃণমূলের একদম জোড়া কর্মসূচি মানে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ধর্ণা পেতেন তার থেকে 100-200 মিটার দূরেই শহীদ মিনার ময়দান যে রয়েছে সেই শহীদ মিনার ময়দানে ছাত্র যুবদের নিয়ে সমাবেশ করেন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড প্রভাব দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সভা করেন ছাত্র এবং দুজনেই কিন্তু একদম শুধু বিজেপি বললে ভুল হবে। দেখো অরণ্য একদম সমস্ত বিরোধীদের কিন্তু আজকে বিছানা করেছেন ধর্ণা মঞ্চ থেকে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিনের ছাত্রীদের সমাবেশ সেই মঞ্চ থেকে এবং আবার ধর্ণা মঞ্চ শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দিচ্ছে একইভাবে দুজনে কিন্তু বিছানা করবেন। শুধু বিজেপি না, বিজেপিতে ছিল তার সঙ্গে সিপিএম কংগ্রেস প্রত্যেকটা বিরোধী দলকে কিন্তু একদম চাচা সেনা ভাষায় আক্রমণ করছে। একদম ঠিক বলতে তুমি সামনে কিন্তু পঞ্চায়েত নির্বাচন রয়েছে, যাতে কিছুদিন আগে সাগর দিকে উপনির্বাচন হয়ে গেছে সেই উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এবং বাম কংগ্রেস বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। সেটা কিন্তু তৃণমূলের কাছে সেই বিধায়ক কিন্তু তাই সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং তারপর থেকে লোকসভা নির্বাচন যে এই পঞ্চায়েত নির্বাচনটা কিন্তু একই বুঝে নেওয়া মানুষের ফল বুঝে নেওয়া। দেখো রাজ্যে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতি কাণ্ডে ঘিরে রয়েছে কমিশনের একাধিক কর্তা জেলে, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের মতো তৃণমূলের যুব নেতা তাদেরকে বহিষ্কার করতে হয়েছে, তাদের নাম জড়িয়েছে দুর্নীতিতে, নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে। পৌরসভার 7টি পৌরসভায় নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, দমকলে নিয়োগে দুর্নীতির অভিযোগ হচ্ছে। রাজ্যের একাধিক মন্ত্রী অনুব্রত মন্ডলকে গরুপাতা মামলায় দুর্নীতি নিয়োগে দেখা হেফাজতে রয়েছে, অনুব্রত মন্ডলের কন্যা রয়েছে, এদিকে মলয় ঘটককে বারবার নিয়ে যাচ্ছে। ফলে একটা জায়গায় কিন্তু এই গত কয়েকদিনে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল একের পর এক। যদি আজকে কিন্তু আমরা দেখলাম এই ধর্ণা মঞ্চ থেকে এবং শহীদ মিনারে ছাত্র যুবদের তৃণমূল ছাত্র যুবদের যে সমাবেশ সেই মঞ্চ থেকে কিন্তু একেবারে বিরোধীরা যে 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 পয়েন্টে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, প্রশ্ন তুলেছে, প্রত্যেকটা পয়েন্টের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাস্তবহীন ভাষায় দিয়েছেন। দেখো প্রথমেই যেটা বলবো একদম দেখো যেটা যে নিয়ে যে ইস্যু নিয়ে আজকে এই বিধির ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রীয় বঞ্চনা গ্যাসের মূল্য বৃদ্ধি আমরা দেখেছি। দুদিন আগে সিঙ্গুরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে কিন্তু বলেছিলেন এই সিঙ্গুরের মাটির ছুঁয়ে আমি ধর্ণায় বলবো। এই সিঙ্গুর আন্দোলন কিন্তু ঠিক 8 থেকে 15 বছর আগে সিঙ্গুর আন্দোলন 2008 সালে সিঙ্গুর আন্দোলন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কেরিয়ারকে আরেকটা মাইলেজ দিয়েছিল। তৎকালীন বাম সরকারের সিট দাবি দিয়েছিল 2011-তে বাম 33 বছরের বাম সরকারকে পতন ঘটিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের ক্ষমতায় এসেছিল। সেই সিঙ্গুরের মাটি ছুঁয়ে কিন্তু তিনি এই ধর্ণা মঞ্চে নেমেছিলেন এবং সেখানে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি নন্দলাল বলে কটাক্ষ করেছিলেন। আজকেও কিন্তু ধর্ণা মঞ্চে আমরা দেখতে পেয়েছি যে দিদিকে কাট আউট, বড় বড় গ্যাস সিলিন্ডারে কাট আউট সেখানে দেখা রয়েছে। বলো কি নন্দলাল 1149 টাকার গ্যাসের সিলিন্ডারে গ্যাসের ফুটছে বিনা পয়সার চাল, অর্থাৎ গ্যাসের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য এই দ্রব্যমূল্য যাতে মধ্যবিত্ত সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে তার সঙ্গে কেন্দ্রীয় যে বঞ্চনা আর্থিকভাবে কেন্দ্র রাজ্যকে
একদম দুর্বল করে দেওয়ার যে চক্রান্ত করতে বলে তৃণমূল অভিযোগ করে, তার বিরুদ্ধে কিন্তু এই ঘটনা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছাত্রযুবদের খবরের সেখান থেকে কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন তিনি। দেখো যেটা প্রথমেই যে পয়েন্টগুলো বলার কথা, দেখো যে কৃষ্ণপল্লের দুর্নীতির দিন যেমন কর্মসূচি কেন্দ্রীয় বন্দনা আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে, আবাস যোজনার টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে, পরিষ্কার পরিসংখ্যান দিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই একদম পরিসংখ্যান দিয়ে কিন্তু বলে দিয়েছে যে আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে 1 লক্ষ কোটি টাকায়। পাশাপাশি কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন আদানি ইস্যুতে যে 1,15,000 যে কোটি টাকা আদানি LICর মাধ্যমে আত্মসাৎ করেছে বলে যে অভিযোগ, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছে। অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য।